এই তো, আর একটু বাবু শোনা। শ্বেতা চোখমুখ শক্ত করে বসে রইল। আবির্ভাব বৃষ্টি পানিতে ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার রুমাল বেঁধে দিল। ভাঙা নখটা এক ফাঁকে চুপি চুপি পকেটে ঢুকিয়ে নিয়ে বলল। ফিলিং বেটার মাই লাভ? শ্বেতা উপরে নিচে মাথা ঝাঁকালো। বাট আই এম নট ওকে। প্লিজ হিল মি। আই নিড ইউর লাভ। শ্বেতা চট করে চোখ তুলে তাকালো। আবির্ভাব দৃঢ়তার খোলস ছুঁড়ে ফেলে বাচ্চাদের মতো আবদার করলো। আমি একটুও ঠিক নেই, আমাকে একটু বুকে নেবে মাই লাভ? একটু আশ্রয় দেবে তোমার মাঝে? তৃষ্ণাত পুরুষের কাতর দু চোখে বিষাক্ত প্রেমের আবদার সে তার কলিজাটা মুচড়তে উঠল। ছোট্ট হৃদয়টা ব্যথায় জর্জরিত হলো। দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আসো। সে তার বলতে দেরি, কিন্তু আবির্ভাবের কোমল বক্ষে ভাঁজে মুখ ডুবাতে দেরি হলো না। ঝড়ের বেগে আছড়ে পড়ল সে তার নাজুক দেহের ওপর। পুরুষালী ভারী শরীরের ধাক্কায় টাল সামলাতে না পেরে পেছন দিকে হেলে পড়ল শ্বেতা। দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। ব্যথায় আর জ্বরের তীব্রতায় এবার গোঙানি বের হচ্ছে। আবির্ভাবের নিদারুণ জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। শ্বেতা কি করবে বুঝতে পারল না। নিজের গায়ের ওড়নাটা খুলে আবির্ভাবের তপ্ত শরীরে জড়িয়ে দিল। দুহাতে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিল নিজের সাথে। 4 আঙুলের সাহায্যে আলতে স্পর্শে ধীরে ধীরে কপালে ম্যাসেজ করে দিতে লাগলো। অন্য হাতে চুলায় হাত বুলাতে বুলাতে কোমল স্বরে বলল, ঘুমানোর চেষ্টা করুন, ঘুমিয়ে পড়লে আর ব্যথা করবে না। মাই লাভ। চুপ, একদম চুপ, কোনো কথা নাই, চোখ বন্ধ করুন। আবির্ভাবের আর কিছুই বলতে ইচ্ছে হলো না। কতগুলো দিন পর তার তপ্ত বুকে আবার এক পশলা বৃষ্টি হচ্ছে। হোক না ক্ষণিকের, তবু তো হচ্ছে। তার পাখি তাকে ভালোবাসছে, এই সুখটুকু সে কিছুতেই খোয়াতে চায় না। বৃষ্টির তীব্রতা বাড়ছে ক্ষণে ক্ষণে, মাঝে মাঝে প্রবল ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাদের। রাত যত গভীর হচ্ছে আবির্ভাবের শরীর তাপমাত্রা ততই বাড়ছে। সে তার দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। এই মানুষটাকে সে একটুও কষ্ট পেতে দেখতে পারে না, অথচ এই মানুষটা তার চোখের সামনে কত কষ্ট পাচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে সে তা আবির্ভাবের কপালে গাল ঠেকে কিছুক্ষণ স্থির হয়ে রইল। অতঃপর সংকোচ নিয়ে পিথামের নাম্বার ডায়াল করলো। ইরফান নিশ্চয়ই এতক্ষণ তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলো পিথাম। সে তা কিছু বলার আগে চিন্তিত কণ্ঠে পিথাম বলে উঠল, শ্বেতা, তুই কোথায়? ইরফানের ফোন তুলছিস না কেন? জানিস আমরা পাগল হয়ে যাচ্ছি তোর চিন্তায়। সাথে সাথে ইরফানের ব্যতিব্যস্ত কণ্ঠ কানে এলো শ্বেতার। এই 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 তুমি কোথায় চলে গেলে? জানো তোমায় কোথায় কোথায় খুঁজেছি। এই তুমি কি ঠিক আছো? বলো না তুমি ঠিক আছো? শ্বেতা নীরব হয়ে শুনল সবার উৎকণ্ঠা। অতঃপর শান্ত কণ্ঠে সে খুলে বলল সমস্ত ঘটনা। শুধু আবির্ভাবের করা পাগলামাগুলো চেপে গেল। সে তার বর্ণনা শুনে ইরফানের চোখ মুখ লাল হয়ে উঠল। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আপনা আপনি। কঠিন কণ্ঠে প্রশ্ন করল, তুমি ওই 4 জনকে দেখেছো? হ্যাঁ। আর কিছু না বলে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল। এখন কোথায় তোমরা? সে তা হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিল। ওখানেই থাকো, জাস্ট 5 মিনিটসের মধ্যে আসছি। বলে হনহন করে বেরিয়ে গেল ইরফান। ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল শ্বেতা। আবির্ভাবকে বুকে টেনে উষ্ণ চুমু এঁকে দিল তার শীতল কপালে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আবির্ভাবের। সে তার ভীষণ মায়া লাগছে। একটু ইচ্ছে করছে না এই মানুষটাকে নিজের থেকে আলাদা করতে, কিন্তু যখন তখন ইরফান চলে আসবে আর এভাবে তাদের একসাথে দেখে ফেললে বিরাট কেলেঙ্কারি। এসব ভেবে অনিচ্ছা সত্ত্বেও আবির্ভাবকে নিজের থেকে আলাদা করে দিল শ্বেতা। ওড়নাটা নিয়ে নিজের গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। আবির্ভাব এখনও গভীর ঘুমে তলিয়ে আছে। হয়তো ব্যথাটা একটু কমেছে। মাত্র 10 মিনিটের মধ্যে একটা ব্ল্যাক টেসলা কার এসে থামলো রেস্টুরেন্টের সামনে, যার ব্ল্যাক স্লাইডিং ডোর খুলে বেরিয়ে এলো এক অতি সুদর্শন পুরুষ। ইরফানকে দেখে উঠে দাঁড়ালো শ্বেতা। দৌড়ে গিয়ে বলল, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন ইরফান, উনি অনেক অসুস্থ। ইরফান ভুরুকুচকে তাকালো শ্বেতার দিকে। লাবণ্যময়ী মেয়েটার মুখটা বিবর্ণ ফ্যাকাশে রং ধারণ করেছে। সে শ্বেতার উপর থেকে দৃষ্টি সরিয়ে আবির্ভাবের দিকে তাকালো। আবির্ভাবের অবস্থা দেখে ইরফানের কপালের ভাঁজ দৃঢ় হয়ে উঠল। ইরফানের তীক্ষ্ণ পর্যবেক্ষণ দেখে শুষ্ক ঢোক গিলে শ্বেতা নিঃশব্দে কাঁপল। মনে মনে ভাবল, এই লোক আবার কোনো কিছু আন্দাজ করতে পারবেন না তো? ইরফান অনেক কিছু ভাবল, কিন্তু মুখে কিছু না এনে এগিয়ে গেল আবির্ভাবের দিকে। জাগাতে নিতেই শ্বেতা আর্তনাদ করে উঠল, ওনাকে ডাকবেন না প্লিজ, মাইগ্রেনের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন, এইমাত্র কিছুক্ষণ হলো ঘুমিয়েছেন। অনুনয়ের সুরে বলল শ্বেতা। শ্বেতার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখতে পেল ইরফান, কিন্তু না ডাকলে এমন বলিষ্ঠ দেহের পুরুষকে একা সে গাড়ি অবধি নিয়ে যেতে পারবে না। তে নিজে নিয়েও চুপ হয়ে গেল, একটু থেমে বলল, তুমি ডাকো। ওনাকে আমি একা তুলতে পারবো না। অসহায় চোখে তাকালো শ্বেতা। বাধ্য হয়ে গিয়ে এলো আবির্ভাবের কাছে।
তার সামনে হাঁটু গেড়ে বসে বাহু ধরে আলতো করে ঝাঁকুনি দিল। কানের কাছে ঠোঁট নিয়ে ধীরে ধীরে ডাকলো। ডক্টর রায়চৌধুরী। একটা, দুটো, তিনটে ডাক দিতে একটু নড়ে উঠল আবির্ভাব। চোখ না খুলে চাপড়ে ধরল শ্বেতার কোমর। দুর্বল কণ্ঠে বলল, খুব ব্যথা হচ্ছে মাই লাভ, কথা বলো না, চুপটি করে আমার কাছে থাকো। আই জাস্ট ফিল ইউ। কথা সম্পন্ন করার পূর্বেই আবির্ভাবের মুখ চেপে ধরল শ্বেতা। ভয়ার্ত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে শ্বেতার দিকে। শ্বেতা কথা কাটাতে হাসার চেষ্টা করে বলল, ওনার অনেক জ্বর ইরফান সাহেব, জ্বরের ঘুরে উল্টাপাল্টা বলছেন, প্লিজ ওনাকে ধরুন। ভীত কণ্ঠে বলা দুর্বল বাক্যগুলো ইরফান কতটা বিশ্বাস করলো বোঝা গেল না। তবে এক ঝটকে আবির্ভাবের বাহু ধরে টেনে শ্বেতা থেকে আলাদা করে দিল। শ্বেতা বিস্ময়ে হতবাক। অন্য হাত দিয়ে ধরতে চাইলে ইরফান চিৎকার করে উঠল। ডোন্ট টাচ হিম। পুরুষালী গর্জনে কেঁপে উঠল শ্বেতা। সম্পূর্ণ জেগে উঠল আবির্ভাব। চোখ খুলে ইরফানকে সামনে দেখতে পেয়ে খানিকটা হতভম্ব হলো। আপনি এখানে? বিস্ময়ে প্রশ্ন করল আবির্ভাব। ইরফান কঠিন গলায় জবাব দিল, এই একই প্রশ্ন তো আমারও। আপনাকে ডক্টর রায়চৌধুরী, এত রাতে এমন শুনশান এলাকায় আপনি কি করছেন? আপনার তো আপনার বন্ধুর পাশে থাকার কথা। আবির্ভাবের মাথা যেন লট্টুর মতো ঘুরে উঠল। পড়ে যেতে নিলে জাপটে ধরতে চাইল শ্বেতা, কিন্তু আবির্ভাবকে ছোঁয়ার পূর্বেই এক বিভৎস টান অনুভব করলো হাতে। পাশে তাকিয়ে দেখলো ইরফান তার ডান হাত চেপে ধরে রেখেছে আর বাম হাতে আবির্ভাবকে সামলেছে। ইরফান বলল, ডক্টর রায়চৌধুরী, আপনাকে হসপিটালে নিতে হবে। আপনি যথেষ্ট অসুস্থ। গাড়ি পর্যন্ত যেতে আমি আপনাকে সাহায্য করছি। আবির্ভাব এতটাই দুর্বল যে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সে তার খুব কষ্ট হচ্ছে। সে চুপচাপ তাকিয়ে রইল। আবির্ভাবকে ব্যাক সিটে বসিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল ইরফান। পাশের দরজাটা খুলে দিয়ে ইশারা করলো শ্বেতাকে। উঠো। শ্বেতা আবির্ভাবের পাশে বসতে চাইলেও পারল না। চুপচাপ ইরফানের পাশে বসে পড়ল। আবির্ভাব আহত চোখে তাকিয়ে রইল শ্বেতার দিকে। উফ, এই জ্বালার কোনো তুলনা হয় না। হৃৎপিণ্ডের এই দগদগে যন্ত্রণার কাছে শারীরিক ব্যথা যেন নিতান্তই তুচ্ছ। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে আবির্ভাবের। চোখ মেলে রাখতে পারছে না সে। বকে হাত চেপে মনে মনে বলল, মাত্র একটা রাত আমাকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিলে না মাই লাভ। একটা রাত আমাকে আমার ভালোবাসার বুকে থাকতে দিলে না। তুই ভীষণ নিষ্ঠুর প্রেয়সী। পেরিয়েছে আরও বেশ কিছুদিন। সকালের নাস্তা খেতে খেতে খবরের কাগজে চোখ বুলাচ্ছিলেন সাদমান শিকদার। এমন সময় টুং করে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো। তিনি চশমা ঠেলে ফোন হাতে নিয়ে দেখলেন অচেনা নাম্বার থেকে অনেকগুলো ছবি সেন্ড করা হয়েছে। সাদমান শিকদার শত নাম্বারটায় ক্লিক করলেন। সাথে সাথেই তার স্বরে চেঁচিয়ে উঠলেন সাদমান শিকদার। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিন পতন নীরবতা। প্রত্যক্ষ করলে মনেই হবে না কিছুক্ষণ পূর্বে স্থানে টর্নেডো বয়ে গেছে। মাত্রাতিরিক্ত গুমট নীরবতা যেন ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমের 2 সিটের সোফাগুলোতে পায়ের উপর পা তুলে বসে প্রতীক্ষার প্রহর গুনছেন সাদমান শিকদার, খালেদ শিকদার, ফারহান শিকদার, মেহজাবিন চৌধুরী, অনন্যা বেগম শুদ্ধ। উপস্থিত আছেন বাড়ির মহিলা মহল থেকে শুরু করে চাকর বাকর অনেকে। এই বাড়ির কেচ্ছা তাদের কাছে নতুন না। এমনিতে সব সময় লাগে না, কিন্তু যখন লাগে তখন একদম সিনেমার কাহিনীকে হার মানিয়ে যায়। আর যে বড় সড়ো কিছু একটা হতে যাচ্ছে সে বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। কল্পনা থেকে উঠে আসা চিন্তাভাবনাগুলো কল্পনা করে শিওরে উঠছে এক একজন। সকলের মুখে আতঙ্কের চাপ, শঙ্কায় বুক ধুরুধুরু করছে। অনুশ্রী বেগম ভয়ে ভয়ে বারবার স্বামী আর ননদের দিকে তাকাচ্ছেন। তাদের চোখ মুখে কি যে পাশবিক নিষ্ঠুরতা। এরা যখন বেশি রেগে যায় তখন তাদের আসল রূপগুলো না চাইতেও বেরিয়ে আসে। আর এটাই সবচেয়ে বেশি ভয় করেন অনুশ্রী বেগম। তিনি তার সব সন্তানদের নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব শেখাতে পারলেও পারেননি বড় ছেলেকে। সে ঠিক তার বাপচাচার ধাঁচে চলে গেছে, আর তাই এত তাড়াতাড়ি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। খালেক শিকদার ও ফারহান চৌধুরীরও একই অবস্থা। কেবল শুদ্ধ ব্যতিক্রম, সে কোনো প্রতিক্রিয়া প্রদর্শন ছাড়াই বসে আছেন। সবাইকে দেখে মনে হচ্ছে তারা হয়তো শুদ্ধর উপস্থিতির জন্য নিজেদের ইচ্ছা মতো বিশেষ কিছু করতে পারছে না, কেবল মনে মনে ফুঁসছে। সকলের এমন কঠোর মুখাভাব দেখে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল উষা। প্রিয়স্মিতার সাথে চেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, কি সর্বনাশ ঘটতে চলেছে প্রিয়পু, আমার ভীষণ ভয় করছে। প্রিয়স্মিতা উষার আতঙ্ক দেখল কিনা বোঝা গেল না। তার নীলাভ চোখের সুচারু দৃষ্টি এই মানুষগুলোর সাথে নিজের মিল খুঁজতে ব্যস্ত। পূর্ণতা আজদির কণ্ঠে বলে উঠল, মেজো ভাবি, সে থেকে একটা বুদ্ধিমান ম্যাচুর মেয়ে ভাবতাম। সে এতটা ম্যাচুর হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো?
ও কিভাবে অন্য একজনের সংসার ভাঙতে চাইতে পারলো? ও তো জানতো আবির্ভাবটা বিবাহিত, তারপরও ওর কাছ থেকে এটা আশা করিনি। পূর্ণতার কথায় সহমত পোষণ করলো ইনায়া। উষা ফের চাপা কণ্ঠে বলল, সেজ ভাবি, আজকে যে কি হতে চলেছে সেটা কল্পনা করতেই আমার দম আটকে আসছে। পূর্ণতাকে বেশ চিন্তিত দেখালো। এর মিনিট পাঁচেকের মধ্যেই বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতে লাফিয়ে উঠল উপস্থিত প্রত্যেকে। কৌতূহল ভারী উত্তেজিত দৃষ্টিগুলো গিয়ে স্থির হলো দরজার চৌখাঠে। মেহজাবিন চৌধুরী চোখ মুখ ডপ করে জ্বলে উঠল প্রচণ্ড নিষ্ঠুরতায়। তিনি চোখ মুখ শক্ত করে দরজা খুলতে চলে গেলেন। বাড়ির প্রত্যেকে দুরু দুরু মনে এগিয়ে গেলেন সেদিকে। দরজার কপাট খুলতে দৃশ্যমান হলো কতগুলো ক্লান্ত বিধ্বস্ত মুখ। ক্লান্ত শরীর টেনে বাড়ির ভেতর ঢুকে পড়ল প্রেম, প্রীথম, প্রণয়, আবির্ভাব, শ্বেতা। প্রণয় আগের থেকে অনেক সুস্থ, কিন্তু শরীর এখনও বেশ দুর্বল। সে বাসায় প্রবেশ করে এদিক ওদিক কারো দিকে তাকালো না। সকলের কৌতূহল মুখগুলো দেখেও না দেখার ভান করে চলে গেল নিজ কক্ষে। প্রীথম, প্রেম আর আবির্ভাব এতগুলো মানুষকে একসাথে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভড়কে গেল। প্রীথম সবাইকে ঠেলে ঢুকতে ঢুকতে ক্লান্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এভাবে ঝোটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন কেন সকলে? ঘরে কি যেতে দেবেন না? প্রীথমের কথা সমাপ্ত করতে পারল না। তার পূর্বে বিশাল এক থাবা মেরে সে তার হাতের কবজি চেপে ধরল শুদ্ধ। সর্বসম্মুখ থেকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বোনকে। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রীথম, প্রেম, আবির্ভাব। সে তা শুদ্ধর শক্ত হাতের মুঠি ছাড়ানোর চেষ্টা করতে করতে মৃদু আর্তনাদ করে বলতে লাগলো, আহ দাদা, লাগছে তো, আস্তে ধরো দাদা, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু সেটা সে অনুনয় শুদ্ধর কান অবধি মোটেও পৌঁছালো না, বরং আরো শক্ত করে চেপে ধরে হিড় হিড় করে টানতে লাগলো। তার পেছন পেছন মেহজাবিন চৌধুরীও গেলেন। ক্ষোভে আক্রোশে রঞ্জিতা বর্ণ ধারণ করেছে তার চোখ মুখ। প্রীথম সবার চোখে মুখে বিকৃত নিষ্ঠুরতার এক নিকৃষ্ট প্রতিফলন দেখতে পেল, কিন্তু এর সঠিক কারণ অনুধাবন করতে পারল না। শুদ্ধ মেহজাবিন চৌধুরী সে তাকে টেনে হিস্টে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ধরম করে দরজার পাল্লা আটকানোর শব্দে কেঁপে উঠলেন প্রত্যেকে। আবির্ভাব হাবলার মতো তাকিয়ে রইল। সে বুঝতে পারল না এসব হচ্ছেটা কি। সে বন্ধ দরজার দিকে এগোতেই তার দুই বাহু দুদিক থেকে চেপে ধরল রাজস্বমণ্ট। ভাইদের এমন ব্যবহার দেখে অবাক হলো প্রীথম। আশ্চর্যিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই বাড়িতে এসব কি মেলোড্রামা শুরু হয়েছে? আর তোরা এমন বেয়াদবি করছিস কেন? উনি আমাদের বড় ভাইয়া, এভাবে কেন চেপে ধরেছিস? ছাড় বলছি। আক্রোশে চেঁচিয়ে উঠল সমুদ্র। চোখ লাল করে বলল, মেজদা, উনি আমাদের বড় ভাই না। বড় ভাই হলে এই কাজটা সে কোনোদিন করতে পারতো না। কি কি এমন করেছেন ভাইয়া? এবং দ্বিগুণ শব্দে গর্জে উঠল রাজ। আবির্ভাবের কলার চেপে ধরে বলল, মানে? সমুদ্র পুনরায় কিছু বলবে, তার পূর্বে বন্ধ দরজার ভেতর থেকে শুদ্ধ রুজু গলার শব্দ ভেসে এলো। সে চিৎকার দিয়ে বলছে, তোর ওই মুখে আর একবারও আরবিবারের নাম উচ্চারণ করবি না, না হলে জিব্বা কেটে রাস্তায় কুকুরকে খাইয়ে দিতে দ্বিতীয়বার দ্বিধা করব না। সাথে মেহজাবিন চৌধুরীর কিছু অশ্রাব্য গালিও ভেসে আসতে শোনা গেল। আমাকে মেরো না মম, আমার খুব ব্যথা লাগছে বলে হু করে কেঁদে উঠল শ্বেতা। করুণ কাকতি মিনতি করতে লাগলো তাদের নিকট। প্রেয়সীর এখনও ব্যাকুল আর্তনাদ শুনে হৃৎপিণ্ড কামড় দিল। আবির্ভাবের গভীর পীড়া অনুভূত হলো অন্তরে। সে ধস্তাধস্তি শুরু করে দিল। এক প্রকার রাজকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠল, ছাড়ো আমায়, ওরা কি করছে আমার চুরি পাখির সাথে? আমার যেতে দাও আমার বাবুই পাখির কাছে। মাই লাভ। আবির্ভাবের এমন পাগলাটে আচরণে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সকলে। চোখ কপালে তুলে চেয়ে চেয়ে দেখতে লাগলো আবির্ভাবের পাগলামো। সাদমান শিকদারা সহ্য করতে পারলেন না। উঠে এসে সজোরে লাথি বসিয়ে দিলেন আবির্ভাবের বুক বরাবর। সাথে সাথে পুরুষালী আঘাতে কিছুটা দূরে ছিটকে পড়ল আবির্ভাব। সাদমান শিকদার শুধু এসে গলায় পাড়া দিয়ে ধরলেন। অশ্রাব্য গালিগালাজ করতে করতে বললেন, জানোয়ারের বাচ্চা, তোকে বিশ্বাস করে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলাম, তুই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললি, আমার ভাগ্নিকে নষ্ট করার চেষ্টা করবি? সাথে সাথে এসে তার বিকট শব্দে আত্মচিৎকার ভেসে এলো, আমাকে এভাবে মেরো না মম, আমি সত্যি মরে যাব। সাথে সাথেই টেনে ধরে সে তার তুলতলে গলায় ঠাস করে চর বসিয়ে দিল শুদ্ধ। শুদ্ধ ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই আমার বোন হয়ে কিভাবে পারলি আর একটা মেয়ের সংসার ভাঙতে? তুই আমার বোন হয়ে কিভাবে পারলি জেনে শুনে এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াতে? কিভাবে পারলি এত নিচে নামতে? তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা? তোর একবারও মনে পড়লো না আমার কথা, আমাদের মান সম্মানের কথা? তোর একবারও মনে পড়লো না ওই লোকটা বিবাহিত, ওর ঘরে বউ আছে? তুই সামনে থেকে সরে দাঁড়া শুদ্ধ। ওই বান্দির বাচ্চাকে আমার হাতে তুলে দে। আজ ওর শরীরের সকল জ্বালা যদি আমি গুছিয়ে না দিতে পারি, তবে আমি শিকদার বংশের মেয়ে না।
শুদ্ধও তাই শুনল। মায়ের হাতে বোনকে তুলে দিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল। সে তা অশ্রু টলমলে চোখে তবদা খেয়ে বসে রইল। তার ভাই এগুলো তাকে কি বলে গেল? সত্যি এগুলো নিজের ভাই বলল? নিজের ভাবনার বিরোধিতায় প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পেল না শ্বেতা। তার ভাই আজকের পূর্বে এমন কঠোর বাক্য দ্বারা কখনো তাকে আঘাত করেনি। মেহজাবিন চৌধুরী সে তার লম্বা চুলের মুঠি পেঁচিয়ে ধরে বললেন, আজকে দেখব তোর শরীরে ঠিক কতটা জ্বালা আছে, যার জন্য তোকে এই বিবাহিত ছেলের কাছে যেতে হলো। আমাদের বলতেই আমরা বিয়ে দিয়ে দিতাম। নষ্টা মেয়ে, ওই ছেলের লাশ তো ফেলবই, সাথে তোকেও আজ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। ব্যথার তীব্রতায় ডুকরে কেঁদে উঠল শ্বেতা। সহ্য করতে না পেরে জাপটে ধরল মেহজাবিন চৌধুরীর পা। শ্বেতা কাঁদতে কাঁদতে বিলাপ করে বলল, রহম করো মম, আমি তোমাদের পায়ে পড়ি। তোমরা আমাকে যত খুশি মারো, কাটো, বাটো, যা ইচ্ছা করো, আমি মুখে টু শব্দ করব না। কিন্তু তোমরা ওনাকে মেরো না মম, ওনাকে আঘাত করো না, ওনাকে ছেড়ে দাও। সব ভুল তো আমার ছিল বলো, তাহলে ওনাকে শুধু শুধু কেন কষ্ট দেবে? শ্বেতার চোখ মুখ এমন অপরিসীম ভালোবাসা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন মেহজাবিন চৌধুরী। বাঁশের কঞ্চি দিয়ে আরো জোরে জোরে একের পর এক আঘাত করতে লাগলেন। এতক্ষণ ঘরের ভিতরে ঘটে যাওয়ার সকল ঘটনাই বাইরে থেকে শুনতে পেল সকলে। সে তার কান্নার আহজারি শুনে উন্মাদ হয়ে উঠল আবির্ভাব। সে ধাক্কা মেরে সরিয়ে দিল সাদমান শিকদারকে। রাজার সমুদ্র আবার চেপে ধরলেও এবার তারা কিছুতেই শক্তিতে পেরে উঠছে না। আবির্ভাব চিৎকার করে বলল, দয়া করে তোমরা আমার পুতুলটাকে আঘাত করো না। ও অনেক নরম, কোমল, সতেজ একটা ফুল। অল্প আঘাতেই মূর্ছা যায়। তাহলে কিভাবে সইবে তোমাদের এসব পাশবিক নির্যাতন? সাথে সাথে শক্ত হাতে ঘুষি খেয়ে ছিটকে পড়ল আবির্ভাব। তেড়ে গিয়ে ওর শার্টের কলা চেপে ধরল শুদ্ধ। হিংস্র সিংহের ন্যায় থাবা বসিয়ে বলল, বিশ্বাসঘাতক, তুই বন্ধুত্বের মুখোশ পরে আমার পিঠে এভাবে ছুঁড়ে মারতে পারলি? এমন বিভৎস সুযোগ নিলি আমার বিশ্বাসের, এই প্রতিদান দিলি আমার ভালোবাসার। তুই আমরা চোখের আড়ালে আমারই বোনের সাথে কেন এই শত্রুতা করলি? আমার সাথে বল, কেন করলি? কেন আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিলি? আবির্ভাব যেন এ সকল কিছুই শুনতে পাচ্ছে না। হৃদয়টা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে সে তার আত্মচিৎকারে। সে চিৎকার করে অনুনয় জানায়, তোমরা আমার সাথে যা ইচ্ছে করতে পারো, জানে মেরে ফেলবে, মেরে ফেলো, আমি একটু বাধা দেব না। কিন্তু তোমরা আমার ভালোবাসাকে এত নির্দয়ভাবে আঘাত করো না, আর কষ্ট দিও না। এই আঘাত আমার অন্তরে সহ্য হচ্ছে না। মাই লাভ। সাদমান শিকদারের আর সহ্য হচ্ছে না। মন চাচ্ছে নিজের হাতে ছেলেটাকে এখানেই কুপিয়ে রেখে দিতে। শুদ্ধ আবির্ভাবের এমন বাড়ন্ত পাগলামি দেখে রাজার সমুদ্রকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। সাথে সাথে এই আবির্ভাবকে টেনে হিসড়ে বাড়ির বাইরে নিয়ে যেতে লাগলো অরণ্য সমুদ্র রাজ। আবির্ভাব আহত কণ্ঠে চিৎকার দিয়ে ডাকলো, আমায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো প্লিজ, আমাকে শেষ করে দেওয়ার আগে অন্তত একবার দেখতে দাও আমার পাখিটাকে, একটু বুকে নিয়ে আদর করতে দাও। এই যান, কই তুই? আয় না পাখি, আয় না আমার বুকে, দেখ না, ওরা ওরা আমাকে তোর কাছে যেতে দিচ্ছে না, আমার থেকে দূরে করে দিচ্ছে তোকে। আবির্ভাবকে টানতে টানতে বাড়ির লন এরিয়ায় নিয়ে এলো ছেলেরা। এখান থেকে আর আবির্ভাব শুনতে পাচ্ছে না তার পাখির গলার আওয়াজ। শুদ্ধ তীব্র রাগেও কবে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। আচমকা আক্রমণ করে বসলো আবির্ভাবকে। একের পর এক শক্ত বলবান আঘাতে গুড়িয়ে দিতে লাগলো আবির্ভাবের বলিষ্ঠ শরীরখানা। তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করলি, কিভাবে পারলি? তোর বুক একবারও কাঁপলো না? মনে হলো না আমার বোনটা এরপর বাঁচবে কিভাবে? আবির্ভাবকে বেধড়ক মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেলেছে শুদ্ধ। সারা শরীর লাল হয়ে গেছে রঞ্জিত তরল পদার্থে। কিন্তু এত আঘাতে একটু উফ করছে না আবির্ভাব। চোখ বুজে সকল যাতনা মেখে নিচ্ছে শরীরে। বেশিক্ষণ নিজেদের রাগ ধরে রাখতে পারলেন না সাদমান শিকদার আর খালিক শিকদারও। একত্রে এক নির্মম পাশবিক নির্যাতনের খেলায় মেতে উঠলেন। একের পর এক বিভৎস আঘাতে জর্জরিত করে দিতে লাগলেন আবির্ভাবের শরীর। নাকমক দিয়ে রক্ত উঠে আসছে। ইতিমধ্যে আবির্ভাব ভগ্নপ্রায় শরীরে ঠোঁট এলিয়ে হাসল। ব্যথাতুর কণ্ঠে বের বের করল, তোমাকে কি আর এর থেকেও বেশি বাধা দিচ্ছে আমার প্রাণ? দূর থেকে ভেসে আসা হুঙ্কারে থেমে গেল সকলে। পিছনে ফিরে দেখলেন পোনাই ট্রাউজারের পকেটে হাত ঢুকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সাদমান শিকদার। ফুঁসে ওঠে সজরে পেটে লাথি মেরে বললেন, এই জানোয়ার বাদ, আর এক জাতের পোলা হয়ে ঘরে বউ রেখে আমার ভাগ্নিকে ফুসলিয়েছে, ছলে বলে নষ্ট করার চেষ্টা করেছে। ওকে আজ এখানে জিন্দা দাফন করব, এরপর ওর লাশের সম্মুখে দাঁড় করিয়ে বিয়ে পড়াবো আমার ভাগ্নির। পোনায় ভুরু কুচকের সামনে তাকিয়ে দেখল আবির্ভাবের পুরো শরীর ক্ষতবিক্ষত। রক্ত চুয়ে চুয়ে পড়ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। যে জায়গায় ফেলে মারছিল সেই জায়গায় সবুজ ঘাস পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। দীর্ঘশ্বাস ফেলল পোনায়।
এটা তো হবারই ছিল। শুদ্ধর মাথায় যেন খুন চেপেছে। সে আবার সর্বশক্তিতে আঘাত করতে শুরু করলো, কিন্তু পূর্বের না এবারও কোনো শব্দ করলো না আবির্ভাব। সাদমান শিকদার বাড়ি থেকে বড় রামদা নিয়ে আসলেন। গরু জবাই দেওয়ার দা দেখে ভড়কে গেল প্রেম, প্রীথম, অরণ্য, সমুদ্ররাজ। পোনায় বোকাকে দুহাত ভাঁজ করে উত্তেজনাবিহীন শান্ত মুখে দাঁড়িয়ে রইল। সাদমান শিকদার দা নিয়ে তেড়ে গেলেন আবির্ভাবের গলার কাছে। নিজের পরিণতি আজ করতে পেরে চোখ বন্ধ করে নিল আবির্ভাব। মনে মনে আফসোস করে বলল, শেষক্ষণে তোকে দেখতে পেলাম না জান, কিন্তু তোকে কতটা ভালোবাসি বুঝেছিস তো? আমি থাকি বা না থাকি কখনো আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করিস না। তুই যে আমার বড্ড আদরের বুক পাঁজরে গাঁথা এক অমূল্য সম্পদ। সাদমান শিকদার সর্বশক্তি দিয়ে কোপ দিতে নিলে তার হাত চেপে ধরল শুদ্ধ। রামদাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। আবির্ভাবকে টেনে তুলে বলল, আমার বোনকে খুব ভালোবাসিস তাই না? খুব ভালোবাসিস আমার বোনকে। মৃত্যু মানে মুক্তি, আর মুক্তি তোকে আমি পেতে দেব না। মৃত্যুর মতো এত ক্ষুদ্র শাস্তি দ্বারা তোকে ক্ষমা করব না। আবির্ভাব নিভু নিভু অসহায় চোখে চাইল শুদ্ধর পানে। শুদ্ধ চোখ লাল করে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। বাঁকা হাসি দিয়ে বলল, যা, তোকে ছেড়ে দিলাম, প্রাণে মারলাম না। কিন্তু মনে রাখিস, এটা তোর মুক্তি নয়, এটা তোর শাস্তি। আজকের পর থেকে আমার বোনের ত্রিসীমানায় যেন তোকে না দেখি। তুই আর কোনো দিনও আসবি না এই বাড়িতে। আমি আমার বোনের বিয়ে দেব, আর কালকের মধ্যেই দেব। এতক্ষণ নীরব থাকলে শুদ্ধ শেষ বাক্য আহত বুকটা ছেদ করে উঠল আবির্ভাবের। শুদ্ধ ফের বলল, আমি দুর্বল নই। আমার বোনকে আমি তোর কলঙ্কের বোঝা হয়ে বেড়াতে দেব না। দুনিয়া জাহান্নামে চলে গেলেও কালই বোনের বিয়ে হবে। আবির্ভাব বুক চেপে ধরে ছটফটে উঠল। দুহাতে শুদ্ধর পা জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলল, তার থেকে তুই আমায় এক্ষুনি শেষ করে দে। তবু আমার ভালোবাসার পাখিটাকে আমার বুক থেকে ছিনিয়ে নিস না। জীবিত অবস্থায় তুই আমার কলিজাটা বের করে নিলেও আমাকে ততটা যন্ত্রণা দিতে পারবি না যতটা যন্ত্রণা আমি তখন পাবো। তুইও তো বুঝিস ভালোবাসা হারানোর যন্ত্রণা, তাহলে আমার প্রতি এত নিষ্ঠুর আচরণ কিভাবে করিস? শুদ্ধ পা ছাড়িয়ে নিল। কথা জবাব না দিয়ে ভাইদের উদ্দেশ্য বলল, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর করো, না হলে সত্যি সত্যি একে আমি মেরে ফেলবো। আবির্ভাব কাতর হলো ভালোবাসাকে এক নজর দেখার তৃষ্ণায়। প্রেম আর প্রীথম এগিয়ে আসতেই পুনরায় শুদ্ধর পা আঁকড়ে ধরল আবির্ভাব। করুণ গলায় মিনতি করল, আমি চলে যাব, কিন্তু প্লিজ যাওয়ার আগে একবার শেষবার আমার পাখিটাকে দেখতে দে। একটুখানি বুকে জড়াতে দে। বুকটা পুড়ে যাচ্ছে ভাই, একটুখানি দয়া কর। শুদ্ধ রক্তিম চোখে তাকালো ভাইদের পানে। প্রেম আর প্রীথম কিছু বলতে পারল না। বাধ্য হয়ে আবির্ভাবকে টেনে হিস্ট্রে গেটের বাইরে বের করে দিল। সাদমান শিকদার দারোয়ানের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন, এই ছেলেটা যদি এবারই চৌকট ডিঙায় তাহলে সবগুলোর ঘাট থেকে মাথা আলাদা করে দেব। পোনায় বুকে হাত গুজে শান্ত নির্লিপ্ত চোখে শুধু অবলোকন করে গেল দৃশ্যগুলো। আজ তার চোখের সামনে তার প্রাণপ্রিয় বন্ধুকে এত আঘাত করা হলো, অথচ তার কিছুই বলার নেই। আসলে এই ব্যাপারটা দেখা ছাড়া কারো কিছু বলার জায়গাও নেই। সে শুধু চেয়ে চেয়ে দেখলো একটা পুরুষ তার ভালোবাসার জন্য ঠিক কতটা অসহায়। শুদ্ধ মাথা চুল খামচে ধরে ঘাসের উপর বসে পড়ল। চোখের সামনে সব ঝাপসা। আমি কি করব ভাই? কিভাবে আমার বোনকে একটা সুন্দর জীবন দেব? কিভাবে বের করব তাকে এসব থেকে? ভাই হিসেবে আমি ব্যর্থ হলাম রে। তুই ভুল বুঝছিস ব্যাপারটা। তুই যেমন ভাবছিস আসল ব্যাপারটা তেমন নয়। তাহলে ব্যাপারটা কেমন? সেটার সাথে আবির্ভাবের সম্পর্কের বয়স 1 বা 2 বছর নয়, মোটামুটি 6-7 বছরের মতো। আবির্ভাব তোর বোনকে যে পরিমাণ ভালোবাসে আমার মনে হয় না তোরা কেউ তাকে এতটা ভালোবাসিস বা ভালোবাসতে পারবি। নসিবের লেখা ছিল আলাদা হয়ে যাওয়া, তাই ওরা আলাদা হয়ে গেছে, তাও আবির্ভাবের বিয়ের আগেই। সেটার সাথে আবির্ভাবের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। তবে বিচ্ছেদ হলেই কি ভালোবাসা ফুরিয়ে যায়? বরং সেই না পাওয়া ভালোবাসার হাহাকার বুকের প্রতি নিয়ত রক্ত ছড়ায়। ওরা কোনো পাপ করেনি, শুধু শুধু দুটো মানুষকে আঘাত করলি। শুদ্ধ বাকরুদ্ধ হয়ে গেল। বুকটা হু হু করে উঠলো আরো বেশি যন্ত্রণায়। তার মানে আমার ছোট্ট বোনটা এতগুলো দিন ধরে মুখ বুজে এমন নরক যন্ত্রণা সহ্য করছিল? ও আমার বোনকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঠিক ঠকিয়েছে। আমার বোনের সাথে সম্পর্ক করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এতটা কাপুরুষও। ওকে জীবিত ছাড়াই অন্যায় হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল পোনায়, বলল, দেখ তুই যা ভালো বুঝিস। বলে স্থান ত্যাগ করলো সে। শিকদার বাড়ির বিশাল গেটের বাইরে রাস্তার একপাশে রক্তাক্ত শরীরে পড়ে আছে আবির্ভাব। বুকে তার পাহাড় সম ব্যথা। অনেক চেষ্টার পরেও তাকে বাড়ির ভেতর ঢুকতে দেয়নি দারোয়ানগুলো। শরীরে আর জোর নেই। দিশেহারা হয়ে পড়ছে আবির্ভাব। চোখের সামনে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। জ্বলন্ত বক্ষে হাত চেপে বলল, কি আমিটাকে বানিয়ে দিলে মাই লাভ। তুমি তোমার পাগলের ডাক্তারকে সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়লে।
আমি মরতে চাই না মাই লাভ, আমি বাঁচতে চাই, কিন্তু সত্যিই কি আমি বাঁচতে পারবো? ওরা কি আমাকে সত্যিই বাঁচতে দেবে? আমার গর্ভধারিণী মা আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, তুমি আমাকে চিন্তায় তুলে দেবে? রাস্তার পাশে বসে কি পাগলের মতো পড়ে বিড়বিড় করছিস? নিজের অবস্থা দেখেছিস? চল তোকে বাসায় পৌঁছে দেই। কথাগুলো বলে মুখের সামনে হাতটা বাড়িয়ে দিল প্রণয়। আবির্ভাব দুর্বল চোখে চাইল প্রণয়ের পানে। প্রণয়কে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। প্রণয় ওর হাত টেনে তুলে বসা থেকে দাঁড় করিয়ে বলল, সামান্য এতটুকুতেই মুছলে পড়লে হবে বন্ধু? আরো কত কিছু দেখার বাকি, সবে তো শুরু। আবির্ভাবের চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেল। সকালের মেডিসিনটা মিস হয়ে যাওয়ার দরুন বুকে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনেকক্ষণ যাবৎ অনুভব করছে প্রণয়। সে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। গাড়ির ফ্রন্ট গেট খুলে দিয়ে বলল, উঠে বস। আবির্ভাব মুখ ঘুরিয়ে নিল, স্পষ্ট বাক্য জানিয়ে দিল, আমার পাখিকে না দেখে এখান থেকে এক পাও নড়বো না আমি। এখানে জন্মের পর জন্ম দাঁড়িয়ে থাকলেও তুই কখনো দেখতে পাবি না। চল। আবির্ভাব তেরামি করতে ধরলে পেছনে লাথি দিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল প্রণয়। ডোর লক করে নিজেও এসে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিতে শান্ত গলায় বলল, এই বয়সে টিনেজারদের মতো পাগলামি করে কোনো লাভ আছে? আবির্ভাব, তুইও খুব ভালো মতো জানিস কি হতে যাচ্ছে, আর যা হতে চলেছে তা আটকানো তোর সাধ্য নয়। তোর বুকে এক সমুদ্র ভালোবাসা পৃথিবীর কাউকে তুই দেখাতে পারবি না, আর দেখাতে পারলেও হয়তো কিচ্ছু করতে পারবি না। তাহলে শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে? প্রণয় কথা শেষ করতে চলন্ত গাড়ির কাছে সজোরে ঘুষি পড়ল। বুলেট প্রুফ কাচের কিছুই হলো না, কিন্তু আবির্ভাবের চামড়া ছিঁড়ে গিয়ে ভেতরে মাংস থেতলে গেল চোখের নিমিষে। সেসবের তোয়াক্কা না করে গর্জে উঠল আবির্ভাব, কিছু করার নেই মানে? আবার বুঝতে পেরেছিস? ও শুধুই আমার। ওকে ভালোবাসলে কেবল আমি ভালোবাসবো। ও সংসার করলে কেবল আমার সাথেই করবে, বাঁচলেও আমার সাথেই করবে, আর মরলেও আমার সাথেই মরবো। আমি সমাজ, নীতি, সম্পর্ক এসব কিছু ধার ধারি না। প্রণয় কেবল নিঃশব্দে হাসলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। আবির্ভাবের কেমন অনুভব হচ্ছে তার শতভাগ খুব ভালো মতো অনুভব করতে পারছে প্রণয়। সে জানে না এমন চললে আবির্ভাবকে আদৌ বাঁচানো সম্ভব হবে কিনা, কিন্তু এখানে আরও কিছু করার নেই। শুধু তার কেন, পৃথিবীর কারোরই কিছু করার নেই। এবার আল্লাহ যা চাইবেন তাই হবে। নির্জীব শরীরে মার্বেল বিছানাতে মেঝেতে লুটিয়ে আছে শ্বেতা। দাগবিহীন মসৃণ শরীরটা বিভৎস মারের কালশিটে দাগের অতলে চেপে পড়েছে। ফর্সা টুকটুকে গালে জলজল করছে 5 আঙুলের দাগ। ইচ্ছে মতো মেরে বাইরে থেকে দরজা আটকে চলে গেছেন মেহজাবিন চৌধুরী। হালকা ফুফানোর সাথে সাথে সে তার তনু শরীর দুলে উঠছে। গায়ে জোর নেই কাউকে কিছু বলারও, তবুও শারীরিক সকল যন্ত্রণাকে পায়ে ঠেলে তীব্র অস্থিরতায় ভরে উঠছে সে তার ছোট্ট মন। বুকের ভেতর ভীষণ জ্বালা করছে ভালোবাসার মানুষটার জন্য। কতই না মেরেছে হয়তো মানুষটাকে। এসব ভাবতে ভাবতেই পড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল শ্বেতা। মেঝে আঁকড়ে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার অনেক লেগেছে তাই না আবির্ভাব? ওরা আপনাকে অনেক মেরেছে। সব দোষ তো আপনার। কে বলেছিল আমায় এত ভালোবাসতে? কি প্রয়োজন ছিল এত পাগলামি করার? উফ, পাবেন না জেনে কেন আমায় এত ভালোবাসলেন? বলতে বলতে জড়জড়িয়ে কেঁদে দিল শ্বেতা। বাইরে থেকে শুনতে পাচ্ছে ফারহান চৌধুরী আর মেহজাবিন চৌধুরীর চেঁচামেচি। আমি তোমার ভরসায় আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলাম মেহু, আর তুমি সামান্য আমার মেয়েটাকে দেখে রাখতে পারলে না? তুমি থাকতে এত বড় ঘটনা ঘটে কিভাবে? স্বামীর কর্কশ কণ্ঠে বলা কথাগুলোতে ছেদ করে উঠলেন মেহজাবিন চৌধুরী। সব আমার দোষ। তোমার মেয়ে যে চরিত্র ভালো না, এটা দেখতে পাও না? আমি কি এত বড় মেয়ের পিছু পিছু ঘুরবো? কি হচ্ছেটা কি? তোমরা ওই ছোট লোকের বাচ্চাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। আজকে ওকে বুঝিয়ে দিতাম শিকদার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়ানোর পরিণাম, কিন্তু তোমাদের ছেলের জন্য পারলাম না। হ্যাঁ, হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না। যা হবার হয়েছে। এসব লোক জানাজানির আগে যত দ্রুত সম্ভব আমাদের মেয়েকে বিয়ে দিতে হবে, না হলে পরে এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক বলেছেন ভাইজান। ওই ছেলেটার যা অবস্থা দেখলাম, ওর কোনো গ্যারান্টি নেই। যখন তখন এসে আবার ঝামেলা পাকাতে পারে। ঘরে বউ আছে তবু এত। শুদ্ধ আর প্রথমকে আসতে দেখে থেমে গেলেন খালিদ শিকদার। শুদ্ধ দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো ফারহান চৌধুরীর নিকট। চোখে চোখ রেখে কাটকাট কণ্ঠে বলল, আমি চাই কালকেই আমার বোনের বিয়ে হোক। আপনার কি কোনো আপত্তি আছে? যদিও আমি আপনার থেকে এই বিষয় মতামত চাইছি না, সিদ্ধান্ত জানাচ্ছি। এতে অবশ্য কেউ অবাক হলেন না। ফারহান চৌধুরী শান্ত গলায় বললেন, বিয়ে দিয়ে দেব বললেই তো আর বিয়ে দেয়া হয়ে যায় না। আমার একটা মাত্র মেয়ে, তাকে তো আমি আর যার তার ঘরে দিতে পারি না। আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছো? এমপি সাহেবের ছেলে চলবে। কয়েকদিন আগেই এমপি সাহেবের সাথে কথা হলো। উনি ওনার ছেলের জন্য পাত্রী খুঁজেছেন।
যেহেতু এমপির ছেলে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, নাম যশ সব দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু ওনার কথায় ঝগড়া দিয়ে বসলো প্রীতম। বিরোধিতা জানিয়ে বলল, ওই ছেলেটার চরিত্র ভালো না, মদ আর মেয়ের নেশায় ডুবে থাকে সারাদিন। তবে আমার একজন আছে যে সে তাকে পছন্দ করে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ও অনেক সেট উপরে। তোমরা সবাই তাকে চেনো। শুদ্ধ ভুরু কুচকালো। প্রীতম স্পষ্ট বাক্যে বলল, ইরফান। চোখ বড় বড় করে ফেললো উপস্থিত জনগণ। প্রীতম সবার এক্সপ্রেশন দেখে হেসে বলল, এত অবাক হওয়ার কি আছে? ইরফান আমাকে বলেছে সে তাকে পছন্দ করে, হয়তো কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব দিত। ঠিক আছে, ওই ছেলের আর তার বাবা মার সাথে কথা বলার ব্যবস্থা করো, দেখি ছেলেটা কেমন। সকলে এসব কথাবার্তা শুনে গা কাটা দিয়ে উঠল শ্বেতার। আতঙ্কে নীলাভ বর্ণ ধারণ করলো শুভ্রর মুখখানি। না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি কারো হতে পারবো না। আমাকে অন্য কারো হতে দেখলে আমার আবির্ভাব মরে যাবে। আমি বিয়ে করব না, কিছুতেই করব না। শুনেছেন আপনারা, মরে যাব তবুও কাউকে কবুল বলবো না। মেজাবিন চৌধুরী রেগে আবার মারার জন্য তেড়ে যেতে নিলে শুদ্ধ আটকে দিল। কঠিন কণ্ঠে শাসিয়ে বলল, আর একবারও কেউ আমার বোনের গায়ে হাত তুলবেন না। যদি শুনতে পাই আপনাদের জন্য মোটেও ভালো হবে না। চল প্রীতম। বলে হনহন করে চলে গেল শুদ্ধ। কেউ আর কিছুই বললেন না। সে তা অসহায়ত্বের জ্বালায় চিৎকার দিয়ে কেঁদে বলছে, হে রব, তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি তো সব মেনে নিয়েছিলাম, তাহলে এমন পরীক্ষা কেন নিচ্ছ? আমরা কি পাপ করেছিলাম? ভালোই তো বেসেছিলাম তোমার নিকট, তোমার সকল বান্দাই তো এক। তাহলে আমরা কেন বিভেদের শিকার হলাম? আমার পাগল মানুষটাকে ধৈর্য দিও আল্লাহ, সহ্য করার তৌফিক দিও। মানুষটা যে বড্ড ছন্ন ছাড়া। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আবার শরীর কাঁপিয়ে জ্বর এলো। আবির্ভাব পোনায় ওর অবস্থার বেগতিক দেখে প্রথমে হাসপাতালে নিয়ে গেল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করিয়ে নিয়ে গেল আবির্ভাবের নিজস্ব ফ্ল্যাটে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন আবির্ভাবের মা মিসেস পূজারিণী রায়চৌধুরী। 3 দিন 4 হলো এসেছেন আর। তিনি দরজা খুলে সামনে অজ্ঞাত পরিচয় যুবককে দেখে অবাক হলেন। কৌতূহল নিয়ে জানতে চাইলেন, কে বাবা তুমি? পোনায় ভদ্রমহিলাকে 2 সেকেন্ড দেখেই চিনে ফেলল। মনে মনে কিছু হিসাব কষে ওষ্ঠে বাঁকা হাসি ফোটালো। পাশ কাটিয়ে ত্রস্ত পায়ে বাসার ভেতর ঢুকতে ঢুকতে বলল, আমি সে তার ভাই। পূজারিণী বুড়ো কুচকে থাকলেন। শ্বেতা নামটা ওনার খুব চেনা চেনা লাগছে। পোনায় ওনার ভাবনা চিন্তা পাত্তা না দিয়ে সোফার উপর পা তুলে বসে লাল আপেলে কামড় বসালো। পূজারিণী রায়চৌধুরীর সন্ধিয়ান চোখ মুখ পর্যবেক্ষণ করতে করতে শীতল হেসে ঠান্ডা কণ্ঠে হুমকি ছাড়ল, ছেলের প্রাণের মায়া কি একেবারেই ছেড়ে দিয়েছেন? এই হাঁটুর বয়সী ছেলের বেয়াদবিকে দেখে আশ্চর্য না হয়ে পারলেন না পূজারিণী রায়চৌধুরী। খেকিয়ে উঠে বললেন, তুমি কে হে ছোকরা? বলা নেই কওয়া নেই বাড়ির ভেতরে ঢুকে এসেছো। আমি কে খুব তাড়াতাড়ি আপনাদের ভালো করে চিনাবো আন্টিজি। আপনার আদরের ছোট ছেলের শরীরটা এতগুলো টুকরো করব যে আপনি নিজেই গুণে শেষ করতে পারবেন না। তখন বুঝবেন আমি কে আর কি কি করতে পারি। এমন ঠান্ডা গলায় ভয়ঙ্কর হুমকি শুনে জমে গেলেন পূজারিণী রায়চৌধুরী। তবুও তুতলিয়ে বললেন, কে তুমি? আমার ছেলের সাথে তোমার কি শত্রুতা? এবার জন্য হঠাৎ করে খেপে গেল পোনায়। শান্ত চোখমুখ মুহূর্তে হিংস্র পশুতে পরিণত হলো। পা দিয়ে সজোরে লাথি দিল সেন্টার টেবিলে। ঝনঝনিয়ে কাঁচ ভাঙার শব্দ হলো সাথে সাথে। পোনায় হুঙ্কার ছেড়ে বলল, আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আপনার ছেলের জন্য আমার বোনটা তিলে তিলে মরছে। কি ভাবছেন আপনার শিকদার প্রণয় এত সহজে ছেড়ে দেবে? ছেলেকে বিয়ে করানোর সময় তো ঠিকই অন্য জায়গায় করিয়ে দিয়েছেন, তাহলে এখন আমার বোনের পিছে কেন লেলিয়ে দিচ্ছেন? এবার ভয়ে ঘামতে শুরু করলেন পূজারিণী রায়চৌধুরী। তিনি বুঝে গেছেন এই ছেলেটা ওই মেয়ের ভাই, আর ওই সন্ত্রাসী পরিবারের কেউ হয়তো। এত চিৎকার চেঁচেমেচি শুনে ছুটে এলো দেবী। পোনায় ভদ্রমহিলার চোখ মুখের ভয়ভীতি অবলোকন করে বলল, একদম ভয় পাবেন না আন্টিজি। আপনার ছেলেকে এখনো মারিনি, বাঁচিয়ে রেখেছি। কিন্তু আমার বোনের পিছে যদি আর একবার আসে, খোদার কসম জ্যান্ত কবর দিয়ে দেব। বলে শাসিয়ে চলে গেল পোনায়। ভয়ে হাড় হিম হয়ে গেল দেবী ও পূজারিণী রায়চৌধুরীর। পোনায় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ের দারোয়ান ধরে ধরে নিয়ে এলো আবির্ভাবকে। রক্তে ভেজা জামা কাপড় আর হাতে মুখে ব্যান্ডেজ দেখে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলেন পূজারিণী রায়চৌধুরী। দৌড়ে গেলেন ছেলের নিকট, জাপটে ধরতে চাইলেন, কিন্তু ছোঁয়ার পূর্বে সরে গেল আবির্ভাব। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো পূজারিণী রায়চৌধুরীর পানে। আজ কেবল এই মা নামক মানুষটার জন্য তার ফুলের মতো সাজানো জীবনটা নরক হয়ে গেছে। আবির্ভাব নিজেকে সামলে সোফায় শরীর এলিয়ে দিল। চোখ বন্ধ করতে মনের কন্ধাসে ভেসে উঠল শুভ্র রাঙা সে লাজুক মুখখানি।
পূজারিনী রায়চৌধুরী চিৎকার দিয়ে পুরো ফ্ল্যাট মাথায় তুললেন। আহাজারি করতে করতে বললেন, ওই সন্ত্রাসীগুলো কি অবস্থা করেছে আমার ছেলেটার। এই জন্য আমি ওদের থেকে দূরে থাকতে বলতাম। ওই ছেলেটা এসে প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে গেল। মায়ের কান্না দেখে তাচ্ছিল্যময় হাসি আর ধরে রাখতে পারল না আবির্ভাব। ঘৃণায় দৃষ্টি ঘুরিয়ে নিল, দুর্বল কণ্ঠে বলল, কাল যদি আমার মৃত্যু হয় তার জন্য একমাত্র দায়ী তুমি থাকবে। মা, আমি ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি যে পুরুষ তুমি আমার বুকে খনন করেছো তার 1000 গুণ তোমার কাছে ফিরে আসো। আমি যেমন আমার ভালোবাসা হারিয়ে প্রতিটি সেকেন্ড ছটফট করতে করতে মরছি, তুমিও যেন তোমার সন্তান হারিয়ে একইভাবে ছটফট করতে করতে মরো। আবির্ভাবের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল দেবীর। সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল এই ঘটনা তার কৃতকর্মের ফল, কিন্তু এরকম কিছু যে হতে পারে তা সে কল্পনায়ও আনতে পারেনি। আবির্ভাব দেবীর পানে চেয়ে তাচ্ছিল্য করে বলল, খুশি হয়েছ দেবী? তুমি তো এটাই চেয়েছিলে, তাই তো আমার ছবিগুলো চুরি করেছো। ঈশ্বরের করুণায় তোমার জন্য আরো বড় খুশির সংবাদ আসছে, অপেক্ষা করো। সকলকেই তার নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হয়। আমি করছি, মিসেস রায়চৌধুরী আপনারাও করবেন। বলে দুর্বল পায়ে উঠে নিজের কক্ষে চলে গেল আবির্ভাব। দেবীও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মেঝেতে বসে বিলাপ করতে লাগলেন পূজারিনী রায়চৌধুরী। রাত গভীর হয়েছে অনেক, কিন্তু শিকদার বাড়ির পরিবেশের কোনো উন্নতি হয়নি। বড়রা এখনও ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয়ে আলোচনা সমালোচনায় বিফোর। সকলের মুখ থমথমে, চেহারায় শরতের কালো মেঘ, ঘুম নেই কারো চোখে। মা না হয়েও অনুশ্রী বেগমের কলিজা চিরে যাচ্ছে সে তার আর্তনাতে। মেয়েটার করুণ কণ্ঠস্বর সজনের কলিজাকে ক্ষতবিক্ষত করছে। অনুশ্রী বেগম ভাত বাড়তে বাড়তে আঁচলের কোনায় বারবার চোখের পানি মুছছেন আর আল্লাহর নিকট আর্জি জানাচ্ছেন, হে মাবুদ, ছেলে মেয়ে দুটোকে স্বস্তি দাও, শান্তি দাও। যা কখনো পাওয়ার নয় তা নিয়ে পাগলামি কমিয়ে দাও। এত হাহাকার আর চোখে দেখা যায় না। মাবুদ, বারবার কেন এত পরীক্ষা নাও? যে তাকবিরে থাকে না তার জন্য মায়া কেন দাও? মাংসটা রেখে এসেছে বড় আপা। বলতে বলতে থেমে গেলেন অনন্যা বেগম। অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, এই নে, এই মাছের বাটিগুলো নিয়ে যা। অনন্যা বেগম গেলেন না, বরং ওনারও চোখ ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে বললেন, আমাদের ছেলে মেয়েগুলো কি কোনোদিন স্বস্তি পাবে না আপা? ভালোবাসা না পাওয়ার পাহাড় সম যন্ত্রণা বয়ে কি তাদের বাঁচতে হবে আজীবন? তোমার মনে হয় না আপা আমাদের ছেলে মেয়েদের জীবন আমাদের মতোই হয়ে যাচ্ছে? মনে হয় না আমাদের সাথে যা হয়েছিল এগুলো রিভেঞ্জ অফ নেচার? অনুশ্রী বেগম চমকে উঠলেন, চট করে চেপে ধরলেন ছোট বোনের মুখ। ভয়ত চোখে তাকালেন আশেপাশে। বোনকে চোখ রাঙানি দিয়ে চাপা কণ্ঠে ধমকে বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা এই বাড়িতে বলছিস কেন? অনন্যা বেগম ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। এই অশ্রু রাগের নাকি ঘৃণার সঠিক আন্দাজ করতে পারলেন না অনুশ্রী বেগম। দৃষ্টি সরিয়ে নিলেন। বোনের ওই নীলচে চোখের গোপন যন্ত্রণা 34টা বছরে একটা রাত্রিও তাকে শান্তিতে ঘুমাতে দেয়নি। তবুও কণ্ঠে কঠোরতা এটে বললেন, তোমার জীবনে 34টা বছর পেরিয়ে গেছে অনু, আমার জীবনে 38 বছর পেরিয়ে গেছে। এসব নিয়ে আলোচনা করে নিজের বিপদ ডেকে এনো না। যার ভাগ্য যা আছে তাই হবে। এই পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহর তাআলার ইচ্ছে। তাচ্ছিল্য খেলে গেল অনন্যা বেগমের চোখে মুখে। তিনি বেশ জানেন এগুলো আল্লাহর ইচ্ছা নয়, এগুলো তার নিজের কর্মফল। কারো মনে আঘাত দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজে। কিন্তু তিনি তো এই মানুষটাকে ঠকাতে চায়নি। অনন্যা বেগম না চাইতে অস্পষ্ট ঝাপসা স্মৃতিতে ভেসে উঠল এলোমেলো চুলের এক যুবকের প্রতিবিম্ব। নে ধর, এই খাবারটা নিয়ে শ্রোতাকে দিয়ায়। মেয়েটার পেটে সারাদিন কিচ্ছু পড়েনি। বলে খাবার প্লেটটা তুলে দিলেন অনন্যা বেগমের হাতে। অনন্যা বেগম প্লেটটা হাতে নিয়ে চলে গেলেন তালাবদ্ধ ঘরের দিকে। অনুশ্রী বেগম টেবিল সাজিয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছাড়লেন, বড় আব্বু, মেজ আব্বু, সেজ আব্বু, ছোট আব্বু, তন্ময় বাবা, অরণ্য বাবা, সমুদ্র বাবা, কই তোমরা খাবে? আসো, অনেক রাত হয়েছে। মেজ বউ, সেজ বউ, ছোট বউ, প্রিয় সবাই নিচে আসো, আপনারাও আসুন। বলে চলে গেলেন অনুশ্রী বেগম। মিনিট দশেকের মধ্যে টুকটুক করে সকলে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো। এলেন না কেবল শুদ্ধ, প্রীথম আর মেজাবেন চৌধুরী। তারা দরজা বন্ধ করে কিসব আলোচনা করছে। সকলে নিজ নিজ চেয়ার টেনে বসে পড়লেন। কারোরই মন মেজাজ ভালো নেই, খাওয়ার ইচ্ছা তো আরও নেই। কিন্তু অনুশ্রী বেগমের ভাষণ শোনার ভয়ে কেউ কিছু বলতেও পারছে না। এমনকি সাদমান শিকদারেরও খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু বাইরুনি যত বড় শের হন না কেন, বউয়ের কাছে সবসময় ভেজা বিড়াল। পোনায় ঠিক মুখোমুখি বসেছে প্রিয়স্মিতা।
আশ্রয়স্তর ভুরু কুচকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে প্রণয়কে। তার ইগল চোখ প্রণয়ের আকর্ষণীয় কালচে লাল ঠোঁট, ঘন কালো ভুরু ধারালো চোয়াল সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্যান করছে। তবে তার সব ধ্যান জ্ঞান প্রণয়ের দিকে থাকলেও তার দিকে একটাবারও চোখ তুলে তাকাচ্ছে না প্রণয়। সে যেখানে বিশেষ কেউ, তার প্রণয় চোখ মুখ দেখে বিন্দুমাত্র মনে হচ্ছে না। এতে একটু অবাক হলো প্রিয়স্মিতার। ভুরু বেঁকিয়ে ভাবল, প্রিয় তো বলেছিল এই মহাশয় নাকি তাকে ভালোবাসে। আহা, যে সে ভালোবাসা নয়, গভীর ভালোবাসা। কিন্তু এই বেটাকে দেখে তোমার কোন দিক থেকে তো মনে হচ্ছে না। সত্যি যদি ভালোবাসতো তাহলে কি এত নির্লিপ্ত থাকতে পারতো? তার ভালোবাসার মানুষটা অন্যের বউ হয়ে তার চোখের সামনেই বসে আছে, অথচ একটাবার চোখ উঠিয়ে দেখছে না পর্যন্ত। এরকম তো হবার কথা নয়। এ বেটা সত্যি সত্যি ভালোবাসে তো আমার বোনকে, নাকি এখানেও বোকা মেয়েটা ভুল করছে? প্রিয়স্মিতাকে হা করে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও ব্যথিত হলেন অনন্যা বেগম। মৃদু ধাক্কা দিয়ে রাগী গলায় বললেন, ভাত পাতে নিয়ে নাড়াচাড়া করছিস কেন? তাড়াতাড়ি নিয়ে খা। অনন্যা বেগমের ধাক্কা দিয়ে ভাবনা ছুটে গেল প্রিয়স্মিতার। হকচকিয়ে তাকালো অনন্যা বেগমের পানে। তিনি এখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রিয়স্মিতা ঢোক গেল। তাড়াহুড়ো করে কাতলা মাছের বড় টুকরাটা পাতে তুলে নিল। একটু আলু আর ঝোল দিয়ে ভাত মেখে গালে তুলতেই চোখ বড় বড় করে ফেলল প্রিয়স্মিতা। কেউ কিছু বুঝে আর আগেই দৌড় দিল বেসিনে। ওয়াক করে মুখের ভাত ফেলে তাড়াহুড়ো করে কুলি করল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সকলে। অনন্যা বেগম ছুটে গেলেন মেয়ের কাছে। পুনরায় ঝাড়ি দিয়ে বললেন, কি ব্যাপার, ভাতটা ফেলে দিলি কেন? প্রিয়স্মিতার আবার গা গুলিয়ে এলো। ওয়াক তুলে বলল, ছি আম্মু, কি দিয়ে মাছ রান্না করো? মাছে এমন বিচ্ছিরি গন্ধ কেন? বলে পুনরায় খাবার টেবিলে বসে পড়ল প্রিয়স্মিতা। অনন্যা বেগম বিরক্ত হলেন। অরণ্য মুখ বাঁকিয়ে বলল, তোর যত ঢং, আমরা সবাই তো খালি লাভলি সেজো আম্মু একদম চুমু হয়েছে মাছ রান্না। আসলে তো শেওড়া গাছের বিশেষ প্রাণী কাঁচা মাছ খেয়ে অভ্যস্ত, তাই রান্নার মাছের কদর বুঝলো না। প্রিয়স্মিতা ভেঙচি কাটল। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে বললেন, হয়ে গেছে, খালি সুযোগ পেলেই বোনের পেছনে লাগার পায়তারা। বড় আম্মুর ঝাড়ি খেয়ে চুপসে গেল অরণ্য। অনন্যা বেগম প্রিয়স্মিতার প্লেট বদলে অন্য একটা প্লেটে ভাত দিলেন। আদুরে কণ্ঠে বললেন, ছাড় তো মা, তোকে মাছ খেতে হবে না, তুই মাংস নে। বলে চিকেনের বাটি এগিয়ে দিলেন অনুশ্রী বেগম। লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস দেখে প্রিয়স্মিতার জিভে পানি চলে এলো। সে ঝটপট লেগ পিসটা প্লেটে তুলে নিল। মাংসের ঝোল দিয়ে মাত মাখিয়ে নাকের কাছে নিতেই পুনরায় সে উৎকট গন্ধে গা গুলিয়ে বমি পেলে মেয়েটার। আবারও খাবার ফেলে ছুটল বেসিনে। বেসিনের দুপাশে ভর দিয়ে হড়হড় করে বমি করে দিল প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম দৌড়ে এলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা, শরীর খারাপ? প্রিয়স্মিতা কিছু বলতে পারছে না, ক্রমাগত বমি করে যাচ্ছে। অনুশ্রী বেগম ঠান্ডা পানি দিয়ে মুখ দিয়ে পুনরায় এনে খাবার টেবিলে বসালেন। প্রেম চিন্তিত কণ্ঠে বলল, তোর কি শরীর খারাপ বনু? ডাক্তারের কাছে যাবি? প্রিয়স্মিতা কথা জবাব দিল না। আচমকা ঠোঁট উল্টে ভে করে কেঁদে উঠল। সকলে হতভম্ব হয়ে গেলেন। প্রিয়স্মিতা গাল ফুলিয়ে অভিযোগ করে বলল, আমার অনেক খিদে লেগেছে, কিন্তু আমি কিছু খেতে পারছি না। সব কিছুতে কেমন পচা গন্ধ লাগে, গা গুলিয়ে বমি আসে আমার। ওর কথায় চিন্তিত হয়ে পড়লেন বাড়ির পুরুষরা। শোয়েব শিকদার ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, সে কি আম্মা, আপনার তো শরীর খারাপ, আগে বললেন না কেন? আপনাকে তো এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, ইনায়া, পূর্ণতা সন্ধানিত চোখে তাকিয়ে আছেন। অনুশ্রী বেগম একটা প্লেটে করে সাদা ভাতে সঙ্গে খানিকটা তেঁতুলের আচার এনে দিয়ে বললেন, দেখ তো খেতে পারিস কিনা। আচার দেখে জিভে জল চলে এলো প্রিয়স্মিতার। খুশিতে বকবকম হয়ে বলল, আই লাভ ইউ বড় আম্মু। তুমি কিভাবে জানলে আমার আচার খেতে ইচ্ছে করছিল? আরে হ্যাঁ, দাও দাও। বলে আচার দিয়ে ভাত মেখে ঘপাঘপ মুখে দিতে শুরু করলো প্রিয়স্মিতা। বাড়ির পুরুষরা আরও চিন্তিত হয়ে পড়লেন। তবে সেসবের রেশ দেখা গেল না মহিলাদের চোখে মুখে। তারা মিটমিটিয়ে হাসছেন। এতক্ষণের সকল দৃশ্যই জহুরের চোখে পর্যবেক্ষণ করছিল প্রণয়। তার চোখ মুখে চরম অবিশ্বাস। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে আসে বিস্ময়। বুকের সর্বত্র ছড়িয়ে পড়ে নীলবিষের যন্ত্রণা বক্ষপিঞ্জরে। বন্দি পাখিটা মরণ যন্ত্রণায় ছটফটে উঠে কাতর কণ্ঠে বলে, তুই ভুল ভাবছিস। তুই যা ভাবছিস তা কখনো হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার জান এত তাড়াতাড়ি। আর ভাবতে পারল না প্রণয়। এটুকুতেই চোখ পানিতে টইটম্বুর হয়ে গেল। মাথা নিচু করে নিল প্রণয়। সাথে সাথেই টপ টপ করে অশ্রুফোঁটা গড়িয়ে পড়তে লাগলো ভাতের পাত্রে। সে শত চেষ্টাও আটকে পারল না। সাদমান শিকদার চিন্তিত কণ্ঠে বললেন, কি হলো মেয়েটার?
চল তো মা, এখনই ডাক্তারের কাছে যাবি? না থাক, আমি ডাক্তার ডেকে আনছি। বলে তাড়াহুড়ো করে উঠতে নিলেই ধমকে উঠলেন অনুশ্রী বেগম। তিক্ত কণ্ঠে বললেন, একদম ভাত ফেলে উঠবেন না, চুপচাপ বসুন। আপনাদের আলালের ঘরে দুলালি কিছুই হয়নি, বরং ডাক্তার না ডেকে মিষ্টি আনুন। উপস্থিত ছেলেরা আশ্চর্য হয়ে গেলেন। অরণ্য চুলায় হাত চালিয়ে বলল, ইতিহাসে প্রথমবার কোনো শাকচুন্নি অসুস্থ হতে মিষ্টি খাওয়া হবে। উন্নয়ন উন্নয়ন। তনুশ্রী বেগম বিরক্ত এই ছেলেদের প্রতি। অর্থী বেগম ফ্রিজ থেকে মিষ্টি এনে সবার পাতে দিলেন। প্রেম বিরক্ত গলায় বলল, এসব কি হচ্ছে আম্মু? ও অসুস্থ, কোথায় তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে তা না করে তোমরা মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ খাওয়াচ্ছি, কারণ তোমার বোনের এমন কিচ্ছু হয়নি, বরং খুশি মনের মিষ্টি খাও, মামা হতে চলেছ। অনুশ্রী বেগম এর এই এক বাক্যে সকলে খাওয়া বন্ধ হয়ে গেল। পানি দিয়ে ভাত গিলতে গিয়ে বিষম খেয়ে গেল প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম পিঠ চেপে বললেন, শরৎ শরৎ, ধীরে খাও। প্রিয়স্মিতা চোখ রসগোল্লার মতো বড় করে মা চাচির দিকে চাইল। বসা থেকে লাফিয়ে উঠল তন্ময়। ইয়াহু, আবার মামা হব? সত্যি বলছো? এবার লজ্জায় নুয়ে পড়ল প্রিয়স্মিতা। পনে আর সহ্য করতে পারল না। ভাতের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে হনহনিয়ে চলে গেল। সকলের হাসি হাসি মুখগুলো মলিন হয়ে গেল মুহূর্তেই। অনুশ্রী বেগম ছেলের পাতের দিকে চেয়ে দেখলেন সেখানকার যেমনকার ভাত তেমনই পড়ে আছে, এক দানাও হয়তো মুখে তোলেনি ছেলেটা। বিধ্বস্ত মুখে আবির্ভাবকে বসে থাকতে দেখে এগিয়ে এলো দেবী। তার চোখ মুখে তীব্র হতাশা আর অপরাধ বোধের চাপ। সে আবির্ভাবের পাশে দাঁড়িয়ে নিচু গলায় ডাকল, আবির্ভাব। শুনেও যেন শুনল না আবির্ভাব, সম্পূর্ণ উপেক্ষা করে গেল। এতে চোখ টলমল করে উঠল দেবীর। নিজের অন্যায়ের ভয়াবহতা সে উপলব্ধি করতে পারল। সে জানে আজকের এত শত ঝড়ঝাপটা সবকিছুর মূল কারণ সেই। আজ তার জন্য আবির্ভাবকে এতটা আঘাত সহ্য করতে হলো। বেলা শেষে আজ সেও উপলব্ধি করতে পারল শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে আপন করে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মাতে হয়। ভালোবাসার পাখিকে আপনি যতই নিয়ম শৃঙ্খলার বেড়াচালে বাঁধুন, তাকে ফাঁসাতে পারবেন না। সে শত বাধা বিপত্তি ডিঙিয়ে উড়িয়ে যাবে নিজ গন্তব্যে। কিন্তু সে তো এসব চায়নি, সে তো আবির্ভাবকে চায়নি। তাহলে কেন তাকে জুড়ে দেওয়া হলো এই মানুষটার সঙ্গে? সে তো কারো কাছে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চায়নি। তাহলে তাকে কেন বলির পাঠা বানানো হলো? কেন তার জীবনের সঙ্গে এমন ভয়াবহ এক্সপেরিমেন্ট করা হলো? সে তো একটা অতি সাধারণ মেয়ে, একটা অতি সাধারণ জীবন চেয়েছিল, আর 5টা মেয়ের মতো স্বামীর আদর যত্ন ভালোবাসা চেয়েছিল। কিন্তু দিন শেষে কি পেল? 2 হাতের তালুতে নিজের চোখের পানি মুছে হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল আবির্ভাবের সম্মুখে। আবির্ভাব ভুরু কুঁচকে তাকালো। চোখের পানিতে দেবীর বুক ভেসে যায়। কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে আবেগ দেখানো নিরর্থক। কিন্তু মন যে মানে না। দেবী কাগজের সঙ্গে একটা কলমে এগিয়ে দিল। উগরে আশা ও কান্না চেপে রেখে বলল, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। আবির্ভাব ভুরু কুঁচকে কাগজটা হাতে নিয়ে দেখলো কোর্ট পেপার। কপালে ভাঁজ দৃঢ় হলো তার। খামের ভেতর থেকে কাগজ বের করে দেখলো প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লেখা ডিভোর্স। বিস্ময়ে বিষম লেগে গেল আবির্ভাবের। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল দেবীর পানে। দেবী চোখের পানি ধরে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। আজ থেকে তুমি মুক্ত আবির্ভাব, আর আটকাবো না তোমায়, আর কাটা হব না তোমার পথে। আমি বুঝে গেছি, জোর করে সব আদায় করা গেলেও ভালোবাসা আদায় করা যায় না। আমি হয়তো জোর করে তোমায় ঘরে জায়গা পাবো, কিন্তু তোমার মনে আমি ঘরের রানী হতে চাইনি, মনের রানী হতে চেয়েছিলাম আবির্ভাব। আমি খারাপ নই আবির্ভাব, নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আমার অপরাধটা তুমি দেখাতে পারো? নীরব হয়ে গেল আবির্ভাব। দেবী 2 হাতে চোখ মুছে বলল, তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, ওই মেয়েটাকে ছাড়া মরবে, কিন্তু এটা একবারও ভাবলে না আমি কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? আমার জীবনের সঙ্গে এমন খেলা কেন খেলা হলো? কেন আমাকে ব্যবহার করে এমন ছুঁড়ে ফেলা হলো? আবির্ভাবের মনে কোথাও একটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো এসবের মধ্যে দেবীর তো কোনো দোষ ছিল না। মাঝখান থেকে নিরাপরাধ মেয়েটা ফেসে গেল। আবির্ভাব নতমস্তকে বলল, আমার তোমাকে কিছু বলার বা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা জানা নেই। দেবী, তুমি যথেষ্ট ভালো একটা মেয়ে। আমার জীবনে তোমার পূর্বে ভালোবাসা না আসলে আমি হয়তো তোমাকেই ভালোবাসতাম, কিন্তু তা হয়নি। তুমি আসার বহু বছর আগে আমার জীবনে ভালোবাসা এসে গেছে, যাকে আমি নিজের সর্বস্বটা দিয়ে ফেলেছি। আমার মধ্যে আর অবশিষ্ট কিছু বাকি নেই অন্য কাউকে দেওয়ার মতো। দেবী ম্লান হেসে বলল, জানি, থাক, এই জন্মে নাইবা হলো তোমার সাথে আমার, কিন্তু তোমাকে এটাও মনে রাখতে হবে আমাদের বন্ধন 7 জন্মের, জন্ম জন্মান্তরের। তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। সর্বপ্রথম এই জন্মটা তোমাকে ছেড়ে দিলেও বাকি 6 জন্মে তুমি আমার। আমি তোমার জন্য অপেক্ষা করব।
আবির্ভাব কিছু বলল না। দেবী মুখ চেপে কান্না দমিয়ে রেখে বলল, আমি চলেই যাব, কিন্তু যাওয়ার আগে আমার শেষ একটা কথা রাখবে আবির্ভাব। আবির্ভাব প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। দেবী ফুফিয়ে উঠে বলল, তোমার ওই প্রশস্ত বুকে একটু মাথা রাখতে দেবে, বেশি না, একটুখানি। আবির্ভাবের মন আরো বেশি খারাপ হলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে দিল। সাথে সাথে ঝড়ের গতিতে বুকের উপর হামলে পড়ল দেবী। পিঠ আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। বিরামহীন চোখের পানিতে ভিজিয়ে দিতে লাগলো আবির্ভাবের বুক। আলো আধারি রুমে ঠান্ডা বাতাসে একটা হালকা মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, যা নাসারন্ধ্রে মিষ্টি মনে হলেও তা গ্রহণ করা মাত্রই মস্তিষ্ককে নেশার জগতেই ডুবিয়ে দেবে। ঠান্ডা ঘরের পরিবেশকে আরো শীতল করতে তুলতে প্রবল বাতাসের দোলনিতে উড়ে যাচ্ছে জানালার ভারী মোটা পর্দাগুলো। উন্মুক্ত ব্যালকনি দিয়ে চাঁদের স্নিগ্ধ শীতল আলো এসে আশ্রে পড়ছে ঘরের মেঝেতে। পরিবেশটা একদম নিরিবিলি, শান্ত, ভৌতিক। এই অন্ধকার নিমজ্জিত ঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে প্রণয়। দেয়ালে পিঠ ঠেকিয়ে একটু পরপর আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কালচে লাল অংশে চেপে ধরছে। তার চোখ দুটো অসম্ভব লাল। সামনের মেঝেতে পড়ে আছে খালি কয়েকটা ইঞ্জেকশন সিরিঞ্জ দেখে মনে হচ্ছে গলা অবধি নেশায় ডোবানো। নড়াচড়া করার বা কথা বলার সামর্থ্য নেই। রক্তের ফোঁটায় ফোঁটায় নেশার রাজত্ব কেমন মস্তিষ্কে। প্রণয়ের বুকটা অবশ্যই আসছে অসহনীয় এক ব্যথায়, কিন্তু কেন এর সঠিক উত্তর জানা নেই প্রণয়ের। তার মন তার কাছে বারবার প্রশ্ন করে জানতে চায়, শান্তির বদলে কেন আমাকে এত নিকৃষ্ট পীড়া দিচ্ছিস? তুই নিজেই তো আমার থেকে আমার প্রাণকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস, কেড়ে নিয়েছিস আমার অস্তিত্বের সকল সুখ, নিশ্চিহ্ন করে দিয়েছিস বেঁচে থাকার শেষ সম্বল। তাহলে এখন কিসের যন্ত্রণা এত তোর? কেন নিজে জ্বলছিস আর কেনই বা আমাকে জ্বালাচ্ছিস? এখন কেমন লাগে তোর? তোর ভালোবাসার গায়ে প্রতিনিয়ত অন্য কেউ তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। অন্য কারো স্পর্শে তোর পাখি কাঁপে, কাঁদে, চিৎকার করে। কেমন লাগে? তুই শুধুই দর্শক। জানি তুই মরবি, কিন্তু এতটা যন্ত্রণা বুকে নিয়ে মরবি যে তুই মরলেও শান্তি পাবে না, কবরে পৌঁছবে না তোর লাশ। প্রণয় হাঁসফাঁস করে ওঠে। তার সর্বশক্তি দিয়ে হাতে থাকা কাচের বোতলটা ছুঁড়ে মারল সামনের দেওয়ালে। বিকট শব্দ করে কয়েক হাজার টুকরোতে বিভক্ত হয়ে গেল কাচের বোতলটা। অস্থিরতায় নিষিদ্ধ টানে বুকটা খা খা করে ওঠে। মন চেয়ে ছুটে গিয়ে নিজের প্রাণ পাখিকে জাপটে জড়িয়ে ধরতে, নিজের সঙ্গে মিশিয়ে নিতে চিরতরে, কিন্তু চাইলেই কি আর তা কখনো সম্ভব? অপারগতার অগ্নিশৃঙ্খলে আটকে পড়া উন্মাদ প্রেমিকের পাগলাটে ভালোবাসা। প্রণয় শব্দ করে না, কেবল বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে থাকে অনর্গল তপ্ত অশ্রু। ছোট্ট প্রাণের অস্তিত্ব বক্ষে অনুভব করার জন্য সর্বাঙ্গ কাঁপে। দিশেহারা হয় প্রণয়। অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে দমন করার আর কোনো উপায় খুঁজে পায় না। শেষে এক প্রকার বাধ্য হয় অনিচ্ছার কাজটা করতে। সে কাপা হাতে মেডিসিন বক্স ঘেটে একটা সবুজ ওষুধের পাতা বের করে চোখের সামনে ধরে। এটা সেই ওষুধ যেটা দিয়ে একসময় প্রহেলিকার উগ্রতা থেকে নিজেকে রক্ষা করত প্রণয়। প্রহেলিকাকে ঘুমান্ত অবস্থায় কাল্পনিক সুখ দিত, কিন্তু সে কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি বেঁচে থাকার জন্য কোনো একদিন এটাই হবে তার শেষ অবলম্বন। প্রণয়ের বুক পুড়ে যাচ্ছে ভালোবাসার তৃষ্ণায়। প্রণয় আর দেরি করল না। সবুজ রঙের ওষুধের পাতা থেকে দুটো ট্যাবলেট বের করে খেয়ে নিল। এটা মূলত আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার অবাস্তব চাহিদাকে কল্পনা করতে সাহায্য করে, আর জাগ্রত অবস্থায় আপনার চাহিদাকে হ্যালোসিনেট করতে সাহায্য করে। এটা মূলত খাস বাংলায় পাগলের ওষুধ। যেসব ডিপ অবসেসড মেন্টাল পেশেন্টদের একদমই কন্ট্রোল করা যায় না, তাদেরকেই দেওয়া হয় শান্ত রাখতে। প্রণয় বক্স উল্টোপাল্টো করে, কোথাও ঘুমের ওষুধ খুঁজে পেল না। হাল ছেড়ে দিল সে। তার শরীরে এখন এতটাও জোর নেই যে উঠে গিয়ে খুঁজে আনবে। বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে ওভাবেই পড়ে রইল প্রণয়। চোখ বন্ধ করে কল্পনায় অনুভব করার চেষ্টা করলো প্রিয়সী অস্তিত্বকে। সঙ্গে সঙ্গে নাসারণ্যে এসে হুড়মুড়িয়ে প্রবেশ করলো পুরনো সেই মাদকীয় ঘ্রাণ। ঝট করে চোখ খুলে ফেলল প্রণয়। উত্তেজনায় শরীর কাটা দিয়ে উঠল। তার পিপাসা বাড়তে বাড়তে আকাশ ছুড়ল। সামনে তাকিয়ে অস্থির চোখে খুঁজল সেই রমণীকে। নরম কণ্ঠে ডাক ছাড়ল, জান। মাদকীয় সেই বহু পরিচিত গন্ধটা এবার আরো কাছে থেকে পাচ্ছে প্রণয়। সে পিপাসা জড়ানো কাতর কণ্ঠে বলল, তোর তৃষ্ণায় আমি মরে যাচ্ছি জান। একবার কাছে আয়, আর একবার আমার প্রচন্ড খরায় পড়ে যাওয়া বুকটা ভিজিয়ে দে তোর ভালোবাসায়। আর একবার ছুঁয়ে দে আমায়, আর একবার তোকে আদর করতে দে। না হলে ছটফট করতে করতে এখানেই মরণ হবে আমার। প্রণয়ের বাক্য সমাপ্ত হওয়ার আগে দূরের অন্ধকার ভেদ করে দৃশ্যমান হলো এক নারী অবয়ব। রূপলি চাঁদের আলোয় তার হাঁটু ছড়ানো খোলা চুলের মাধুর্য যেন থাকে রূপকথার পরিদের থেকেও বেশি রূপবতী লাগছে। প্রণয় তৃষ্ণাত চোখে শতজনমের তৃষ্ণা জমিয়ে কাতর চোখে চেয়ে রইল সেই স্নিগ্ধ মুখশ্রীতে। তবে কয়েক মুহূর্তে যেতেই দৃষ্টি নামিয়ে অন্যত্র মুখ ঘুরিয়ে নিল। আহত গলায় বলল, এত পাষাণ তুই কিভাবে হতে পারিস জান? বাস্তবে আমার না হলে কল্পনাতে তো আমার হয়ে আসতে পারতি।
এত নির্মম আচরণ আমার প্রতি কেন? কেন আমার কল্পনায়ও তুই অন্যের বউ সেজে এলি? সামনের রমণী বোধহয় হাসল। উক্ত প্রশ্নের জবাব না দিয়ে পোনার শরীর ঘেঁষে বসে পড়ল। অতি আকাঙ্ক্ষিত সেই নরম শরীরের ছোঁয়ায় কেঁপে উঠল পোনার দৃঢ় সত্তা। চোখ ভরে এলো অশ্রুতে। প্রিয়তা হাতে হাত রেখে কোমল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছেন মিস্টার আবরার শিকদার প্রণয়? নিশ্চয়ই অনেক ভালো আছেন। অবশ্য ভালো থাকারই তো কথা। ভালো থাকবেন বলেই তো আমায় অন্যের ঘরে পাঠালেন। তাহলে এখন আমার শখের প্রণয় ভাইকে এভাবে ভাঙছেন কেন? পোনায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। প্রিয়তা ফের তাচ্ছিল্য হেসে বলে, এখন বুঝি আমায় আর অন্যের সঙ্গে দেখতে ভালো লাগে না? বুকে কি খুব বেশি ব্যথা হয়? পোনা এবারও জবাব দিল না। আমার মন ও শরীরের মালিক অন্য কেউ, এটা বুঝি মানতে পারেন না? উক্ত কথাটুকু সম্পূর্ণ করতে পারল না প্রিয়তা। তার পূর্বেই কোমল ওষ্ঠ দুটি নীরব হয়ে যায়। প্রিয় পুরুষের শরীরের ঘ্রাণে অস্তিত্বের পরতে পরতে প্রশান্তির জোয়ার বয়ে গেল। পোনায় তপ্ত বুকে ছোট্ট শরীরটা চেপে ধরে শব্দ করে কেঁদে উঠল। তুলতুলে শরীরটা আরো গভীরে মিশিয়ে নিয়ে বলল, আর বলিস না জান, বিশ্বাস কর, তোর প্রণয় ভাই আর সহ্য করতে পারবে না। তোকে অনেক ভালোবাসে তোর প্রণয় ভাই, খুব ভালোবাসে জান। প্রিয়তা রক্ষী কোণে জল টলমল করে উঠল। সে পোনাইকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমাকে একদম ছোবেন না মিস্টার আবরার শিকদার প্রণয়। ভালোবাসলে ধরে রাখতে হয়, যেটা আপনি করেননি। বিলিয়ে দিয়েছেন আমায় অন্যের বিছানায়, তাই আপনি এসবের উপযুক্ত। আমি আপনাকে বলেছিলাম না, একদিন এমন আসবে যেদিন আমার অভাবে মৃত্যু হবে আপনার। তবু আপনি আমায় পাবেন না। মিলেছে আমার কথা? পোনাই নীরব থেকে আবারও প্রিয়তাকে টেনে নিয়ে বুকে চড়ালো। নিঃশ্বাস আটকে অস্তিত্বে অনুভব করলো নিজের জানকে। অতঃপর দুর্বল গলায় বলল, হ্যাঁ, মিলেছে। প্রতিটা মুহূর্তে আমি নতুন করে মৃত্যু সুখ অনুভব করছি। তোকে চোখের সামনে রেখে মন ভরে দেখতে না পেরে মরছি, ছুতে না পেরে মরছি, তৃষ্ণায় মরছি, পিপাসায় মরছি। তোকেই জান বলে রাখতাম। তোর কি মনে হয় এটা শুধু মুখের কথা? এখান থেকে বলতাম। বলে প্রিয়তার মাথা চেপে ধরল বুকের বাপাশে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, নিজের জানটা অন্যকে দিয়ে দিলে কেউ বাঁচতে পারে ময়না পাখি? আমিও বেঁচে নেই, মরে গেছি অনেক আগে। অনর্গল ধারায় চোখের অশ্রু গড়িয়ে পড়ছে প্রিয়তার। পোনায় দীঘল চুলে হাত বোলাতে বোলাতে কণ্ঠে আসক্তি মিশিয়ে বলল, তুই আমার জন্য কি জানিস? কি? পোনায় থামল। মসৃণ ললাটে ভেজে স্পর্শ এঁকে বলল, নেশা। হ্যাঁ, হ্যাঁ, তুই এই আবরার শিকদার প্রণয়ের নেশা। পৃথিবীর যত প্রকার নেশা আছে সব থেকে উৎকৃষ্ট মানের নেশা, যাই আবরার শিকদার প্রণয়ের অস্তিত্বকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। তুই আমার এমন এক নেশা যা মৃত্যু আমায় ছাড়াতে পারবে কিনা সন্দেহ। তোর ওই কোমল অঙ্গের পরতে পরতে নেশা, নীলাভ চোখ দুটো যেন প্রাণ নাশি কোনো নেশার সাগর। তোর উপস্থিতি আমার শরীরে শিহরণ জাগায়, তোর স্পর্শ আমায় নেশার জন্য দুনিয়ায় নিয়ে যায়। এই নেশায় আমি আমার জীবনের চরম সুখ। এই নেশার সাগরে ডুব দিতে না পারলে আমার শরীর মন দুটোই যন্ত্রণায় মৃত্যু কামনা করে। এত ভালোবেসে ছেড়ে দিলেন কেন? মলিন হাসল পোনায়। প্রিয়তার উন্মুক্ত চুলে নাক ডুবিয়ে দিল। মোলায়েম গলায় বলল, ছাড়লাম আর কোথায়? তোকে তো অস্তিত্বে মিশিয়ে রেখেছি। এই দুনিয়ার মায়া ছেড়ে দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু তোর মায়া, হয়তো তুই আমার জন্য দূর আকাশের চাঁদ। তাতে কি? মানুষ চাঁদকে দূর থেকে ভালোবাসে, আমিও হয়তো আমার চাঁদকে দূর থেকেই ভালোবাসতাম। আমি তো কাছেই থাকতে চেয়েছিলাম। পোনায় ক্লান্ত কণ্ঠে বলল, জীবনে কিছু অপূর্ণতা থাকতে হয়, না হলে মানুষ পূর্ণতার মূল্য বোঝে না। এই যে আমাকে দেখ, আমি মানুষটা মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ব্যর্থতা আর শূন্যতার চাদরে মোড়ানো। আমাকে জিজ্ঞেস কর আমার না পাওয়ার তালিকা কত বিশাল। আমাকে জিজ্ঞেস কর, আমি যদি তোকে না হারাতাম তাহলে হয়তো আমার হার্টটা পাল্টাতে হতো না। কেবল তোকে চাইতে চাইতে একটা গোটা হৃদয় আমি নষ্ট করে ফেললাম, তবুও তোকে পেলাম না। পোনার শেষ বাক্যে চমকে উঠল প্রিয়তা। বুক থেকে মাথা তুলে বিস্ফোরিত দৃষ্টিতে নিক্ষেপ করলো পোনায়ের পানে। এতে বোধহয় কিছুটা অসন্তুষ্ট হলো পোনায়। দুর্বল হাতে পুনরায় টেনে নিল প্রিয়তাকে বুকের মাঝে। ধমকে উঠে বলল, এত ছটফট করছিস কেন? একটু বুকে নিয়ে বসে আছি, সহ্য হচ্ছে না। প্রিয়তা আবার পোনায়ের বুক থেকে সরে গেলে আতঙ্কিত দৃষ্টি মেলে কয়েক সেকেন্ড পোনায়কে দেখে দ্রুত হাসতে হাসতে শার্টের বোতাম খুলতে উদ্যত হলো। সাথে সাথে এই তুলতুলে হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল পোনায়। চোখ বন্ধ করে তীব্র কণ্ঠে বলল, প্রিয়তার নীলাভ চোখ পানিতে ভর্তি হয়ে গেল। সে আবার হাত টেনে সরিয়ে নিল। দ্রুত বোতাম খুলে শার্ট সরাতে স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। চোখের পলক ফেলার আগেই গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু।
নিখুঁত ফর্সা বুকে একপাশে সেলাই করা অপারেশনের দাগ ঝলমাল করছে। প্রিয়তা দুঃখে কষ্টে গলায় ধরে এলো। ভীষণ রাগ জমলো এই মানুষটার প্রতি। সে কিছু না বলে উঠে চলে যেতে নিলে তার নরম হাতটা টেনে ধরল পোনাই। অবুঝ গলায় বলল, আমাকে একা ফেলে চলে যাচ্ছ রক্ত জবা? শ্বাসরুদ্ধ হলো প্রিয়তার। অভিমানে নাকের পাল্লা ফুলে উঠছে। সে কঠিন গলায় বলল, ছাড়ুন, আমার আপনার সাথে কোনো কথা নেই। পোনাই পুনরায় হ্যাঁচকা টানে বুকে নিয়ে এলো। কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, ছেড়ে যাস না জান, খুব কষ্ট হয় তোকে ছাড়া থাকতে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতেও পারি না। আমার সব সময় তোকে চাই জান। পোনাইয়ের বলিষ্ঠ পিঠ আঁকড়ে ধরে এবার ডুকরে কেঁদে উঠল প্রিয়তা। কান্নার ধ্বনি শুনে অস্থির হয়ে উঠল পোনাই। প্রিয়তা নরম দোগালে হাত রেখে বিষণ্ণ কণ্ঠে বলল, কি হয়েছে জান পাখি, কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? প্রিয়তা বুকের শার্ট খামচে ধরে ভেজা কণ্ঠে বলল, আপনার মতো এমন জঘন্য খারাপ মানুষ আর দুটো দেখিনি। কি অবস্থা করেছেন আমার প্রণয় ভাইয়ের। প্রিয়সীর এমন মধুর অভিমান শুনে কলেজে ঠান্ডা হয়ে গেল পোনাইয়ের। তৃপ্তি নিয়ে বলল, একটু ভালোবাসা দিয়ে দেখবি, আগের থেকেও বেশি ভালো হয়ে যাব। প্রিয়তার কান্নার বেগ বাড়ল। কাপা কাপা হাতে স্পর্শ করলো পোনাইয়ের চোখমুখ। তারপর বিশাল শরীরটা টেনে নিজের ছোট্ট বুকে বিষিয়ে নিল। আবিষ্ট গলায় বলল, ভালোবাসবো, খুব খুব ভালোবাসবো আপনাকে। তবু এভাবে নিজেকে ভাঙবেন না, আমি তো আপনারই। পোনাই দুহাতে প্রিয়তার কোমর জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। প্রিয়তা আমার শরীরের মাতাল করা সুবাসে নিজেকে বিলিয়ে দিয়ে বলল, সান্ত্বনা দেওয়ার নাম করে ক্ষুধার্তকে খাবারের লোভ দেখাস না জান। প্রিয়তা জবাব দিল না। এক হাত পিঠে রেখে অন্য হাতে পোনাইয়ের চুলে হাত বুলাতে লাগলো। পোনাইয়ের ঘোর লাগছে চোখে। সে প্রিয়তার গলায় নাক ঘষে দিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলল, এখন আদর দিচ্ছিস, কিন্তু একটু পর তো ঠিকই নরকে ছুঁড়ে ফেলে অন্যের বুকে ঝাঁপিয়ে পড়বি। প্রিয়তা হাত বুলানো থামিয়ে দিল। চোখ ছোট ছোট করে বলল, আপনার তাই মনে হয়? তাচ্ছিল্য মাখা হাসি দিল পোনাই। প্রিয়তার অস্তিত্বের সাথে আরো নিবিষ্টভাবে মিশে গিয়ে বলল,